একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মঙ্গলবার দুপুর 3:30 মানেই ভালোবাসার মরশুমের আরও একটা নতুন ভালোবাসার গল্প। সেই ভালোবাসার গল্পের টানে তোমরা যেমন ছুটে আসো, আমরাও খানিকটা সেই টানেই চলে আসি। তাই আজ আবার চলে এলাম নতুন আরও একটা গল্প শোনাতে। তবে দাঁড়াও, তার আগে কয়েকটা কথা একটু চটপট মনে করিয়ে দিই। ভালোবাসার মরশুমের আরও একটা ভূতের গল্পের চ্যানেল, ভূত চর্চা, যেখানে অবশ্য আজকাল আমরা রহস্য রোমাঞ্চ গল্প নিয়েও হাজির থাকছি, শুধুমাত্র শনিবার রাত্রি ঠিক 10:30টায়। সেই চ্যানেলটার লিঙ্ক আছে তো তোমাদের কাছে? না থাকলেও কোনো চিন্তা নেই, এই গল্পের ডেসক্রিপশন বক্সে চলে যাও, লিঙ্ক দিয়ে রেখেছি। যদি ভালো লাগে বা ইচ্ছে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আরও বেশি করে যোগাযোগ রাখবো বলে ভালোবাসার মরশুমের একটা নতুন ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি নিয়েও হাজির হয়েছি, ভালোবাসা আনলিমিটেড। ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক দুটোর লিঙ্ক দিয়ে রাখলাম এই গল্পের ডেসক্রিপশন বক্সে, চাইলে সেখানেও ফলো করে রাখতেই পারো। চলো এবার শুরু করব আজকের গল্প। তবে তার আগে আর একটা কথা, ভালোবাসার মরশুমে প্রত্যেক শুক্রবার রাত্রি ঠিক 8টায় শুরু হয়েছে একটা নতুন ধারাবাহিক গল্প, গুলবাহার। আগামী শুক্রবার আসছে সেই গল্পের দ্বিতীয় ভাগ। প্রথম ভাগে তোমরা অবশ্যই ঋতব্রত আর সুহানার সঙ্গে পরিচিত হয়েছ। ওদের দুজনের কাছে আসা এবং একে অন্যকে ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়া, সেটা তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে শুনেই ফেলেছ। না শুনে ফেললে চটপট প্রথম পর্বটা শুনে নাও, কারণ দ্বিতীয় পর্ব আসতে আরও 2 দিন বাকি। তবে তোমাদের মতো আমিও কিন্তু চিন্তায় আছি, দ্বিতীয় পর্বে কি হবে বলো তো? ঋতব্রত আর সুহানার ভালোবাসার মাঝে হঠাৎ করেই ঋতব্রতর স্ত্রী এসে হাজির। এরপর ওদের গল্প ঠিক কোন দিকে মোড় নেবে সেটা জানতে গেলে শুনতে হবে গুলবাহার গল্পের দ্বিতীয় পর্ব, শুক্রবার ঠিক সন্ধে 8টায়। নাও, অনেক কথা হয়ে গেছে, এবার চটপট শুরু করি আজকের গল্প, শিশির ভেজা ভালোবাসা। গল্পের লেখক এবং গল্প পাঠে আমিই রয়েছি তোমাদের বন্ধু প্রীতম। আর গল্পে আমার সঙ্গে অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছে তাদের মধ্যে অন্তরা তো আছেই, সঙ্গে রয়েছে মিনহাজুল, অচ্যুতা এবং জিনিয়া। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, শিশির ভেজা ভালোবাসা। আরে আরে, কি করছোটা কি? চোখে দেখো না নাকি? সব বই ছড়িয়ে দিলে তো? ইস, খুবই দুঃখিত, আমি একদম খেয়াল করিনি, আসলে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। অন্যমনস্ক? ইস, আমার বইয়ের মলারটাই নষ্ট হয়ে গেল। জানো, আমার বাবা স্পেশালি মলার দেব বলে এই পেপারগুলো এনে দিয়েছে, ইম্পোর্টেড। দেখো ল্যামিনেশনের উপর কেমন স্ক্র্যাচ পড়ে গেল। জানো এটা কত দামি বই? সত্যি তো, দামি তো বটেই, তবে বইয়ের আসল দাম তো ওর ভেতরের লেখাগুলোতে, তাই না? মানছি মলাটটা একটু নষ্ট হয়েছে, কিন্তু মলাট সামান্য নষ্ট হলেও ভেতরের বিষয়টা তো আর নষ্ট হয়ে যায় না, তাই না? তুমি বাংলা এত ভালো বলো, আমার মনে হচ্ছিল তুমি এখনকার কেউ নয়, মানে এখনকার বাঙালি ছেলেদের মতো নয়। ঠিক ধরেছ, আমি নেপালি, আমার নাম উজান লামা। মংপুর কাছে আমাদের ছোট্ট একটা বস্তিতে বাড়ি।
আসলে আমার মা বাঙালি। ছোটবেলায় মাকে দেখেই বলতে পারো এই বাংলা ভাষাটা শেখা, তাই বাংলা আমার কাছে মায়ের ভাষা। আমাদের মতো সাধারণ মানুষের জীবনটা আসলেই পাহাড়ের মতোই, ভীষণ সাধারণ কিন্তু খুব এক্সাইটিং জানো। হিয়া উজানের আত্মবিশ্বাসী অথচ বিনয়ী কথায় মুগ্ধ না হয়ে পারল না। বেশ, বুঝলাম। হিয়া শর্মা, আমি ক্লাস 11-এ। তা তোমার এই সাধারণ এবং ইন্টারেস্টিং পাহাড়ি জীবন ঠিক কেমন? আমার না খুব জানতে আগ্রহ হচ্ছে। আমার কাছে এই পাহাড়ই আমার সবচেয়ে বড় বন্ধু। ওই যে দেখো দূরে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ওই যে চূড়াটা দেখা যায়। সকালের সোনালি রোদ যখন ওর উপর এসে পড়ে না, তখন মনে হয় পৃথিবীর সমস্ত কবিতা একসঙ্গে ঝলসে উঠছে। বাবা, তুমি তো দেখছি আবার কবি। একেবারে না, কবি নই, কিন্তু কবিতা ভালোবাসি, বিশেষ করে রবীন্দ্রনাথ। আমার মনে হয় তিনি ছাড়া এই পাহাড়ের বিষাদ আর আনন্দ আর কেউ এত সহজভাবে তুলে ধরতে পারেননি। হিয়ার মুখেও সামান্য হাসি ফুটল। ঠিক আছে, তুমি তাহলে তোমার কবিতা লেখার কোনো একটা ডায়েরি থেকে আমাকে একদিন এই পাহাড়ের কবিতাগুলো দেখাবে, বুঝলেও জানলাম। নিশ্চয়ই হিয়া শর্মা, আমি এজন্য সব সময় প্রস্তুত। কনভেন্ট স্কুল হলেও দার্জিলিংয়ের এই স্কুল ক্যাম্পাসটা ছিল বহু প্রাচীন এবং বেশ গম্ভীর। বড় বড় পাইন আর ওকের ছায়া মাড়িয়ে স্কুলের দালানগুলোতে যেন সব সময় একটা ভেজা ভেজা নস্টালজিয়া লেগেই থাকত। ক্লাসের বাইরে লম্বা বারান্দা, যেখানে মিঠে রোদ এসে পড়লেও বাতাসের ঠান্ডা স্রোত তা দ্রুত মুছে দিত। সেই বারান্দা দিয়েই ক্লাস 11-এর নতুন ব্যাচ হেঁটে চলেছে, কেউ উচ্ছল, কেউ চঞ্চল, কেউ বা শান্ত। হিয়া এই নতুন ব্যাচের মধ্যে সবচেয়ে উজ্জ্বল একটা মেয়ে। ওর চোখ দুটো যেন কাঁচের পুতুলের মতো ঝকঝকে সুন্দরী, কিন্তু ওর হাসির মধ্যে কেমন যেন একটা শূন্যতা লুকিয়ে আছে। হিয়া কনভেন্টে এসেছে কার্শিয়াং থেকে। ওর বাবা বিপ্লব শর্মা চা বাগানের মালিক, অত্যন্ত ধনী আর প্রভাবশালীও বটে। আর মা, তিনি নামী একটি এনজিওর সঙ্গে যুক্ত, যার কাজ মূলত দেশের বাইরে। স্বাধীন চেতা মানুষ, তাই অনেকটা ছোটবেলাতেই হিয়াকে আর ওর বাবাকে ছেড়ে ওর মা আলাদা হয়ে যান। বাবা মায়ের কর্মব্যস্ত জীবনে সন্তানের জন্য সময় ছিল না, তাই ছোটবেলা থেকেই হিয়াকে এখানে বোর্ডিংয়ে রাখা হয়েছে। ছুটির দিনেও খুব একটা খোঁজ কেউই নেয় না। একাকিত্ব খানিকটা ওর নিত্যসঙ্গী, কিন্তু হিয়া এই সত্যিটা কারো কাছে কোনোদিন প্রকাশ করে না। ও নিজেকে ব্যস্ত রাখে ইংরাজি লিটারেচার আর বন্ধুদের সঙ্গে হইচই করে। ক্লাস 11-এর একটা সাধারণ পরিচয় পর্ব চলছিল সেদিন। হিয়া বারান্দায় দাঁড়িয়ে অন্যান্য নতুন ভর্তি হওয়া ছেলে মেয়েদের সঙ্গে হাসাহাসি করছিল। ঠিক তখনই একটা ছেলে তার দল থেকে বেরিয়ে আসে, হাতে একটা পুরনো বাংলা গল্পের বই। ছেলেটাকে দেখে নেপালি বলেই মনে হয়। তার পোশাক আশাকে একটা বেশ পরিচ্ছন্ন রুচি, কিন্তু সেই ছেলেটা অন্যমনস্কভাবে হাঁটতে গিয়ে হিয়ার বই রাখার বাস্কেটের সঙ্গে ধাক্কা খেল। হিয়ার কয়েকটা বই নিচে পড়েও গেল। তারপর কি হলো সেটা তো আপনারা শুনতেই পেলেন। হিয়ার কাছে জীবনটা ছিল নিয়মের বেড়া জালে বাঁধা। দার্জিলিংয়ের বোর্ডিং মানে এক বিলাসী কয়েদখানা। সকালে ঘুম থেকে ওঠা, রাতে শুতে যাওয়া, সবকিছুই ঘড়ির কাঁটায় বাঁধা। ওর বাবা মা, যারা হয়তো
মাসে একবারও খোঁজ নিতেন না। বছরে কেবল দুবার, ক্রিসমাসের ছুটিতে আর গ্রীষ্মের লম্বা ছুটিতে হিয়াকে নিতে আসতেন। ব্যাস ওইটুকুই। তারপর ছুটিতে বাড়ি ফিরলেও হিয়ার জন্য তাদের জীবনে সময় ছিল না। ওইটুকু সময়ও ওদের ব্যবসার পরিকল্পনা, ক্লায়েন্টদের ফোন কলেই কেটে যেত। হিয়ার জীবনে প্রকৃতির সৌন্দর্য ছিল কেবল জানলা দিয়ে দেখা একটা চলমান চিত্র। একাকিত্বের সেই হিমশীতলতা হিয়াকে বেশ ভেতর থেকে গ্রাস করেছিল। কিন্তু অন্যদিকে উজানের জগৎ ছিল সম্পূর্ণ উল্টো। হ্যাঁ, দারিদ্রতা তার সঙ্গী ছিল বটে, কিন্তু তাতে কি? ওদের পরিবারে ভালোবাসার অভাব ছিল না। মংপুর কাছে একটা নেপালি বস্তির ছোট্ট ঘর, কাঁচা রাস্তা, চারিদিকে অভাবের ছাপ স্পষ্ট। কিন্তু উজানের কাছে সেই বস্তিই ছিল তার নিজস্ব সাম্রাজ্য। বাবা স্থানীয় একটি ছোট ব্যবসায় যুক্ত ছিলেন। কোনো মতে সংসার চলত। পড়াশোনার খরচ চালানোই তাদের জন্য কঠিন ছিল। উজান জানত ভালো রেজাল্ট করে ওকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। ওর জীবনের একমাত্র সান্ত্বনা ছিল বই আর প্রকৃতি। উজানের মা বাঙালি হওয়ায় ছোটবেলা থেকেই ও বাংলা ভাষা এবং সাহিত্যের প্রতি একটা গভীর ভালোবাসা পোষণ করত। বাংলা সংস্কৃতি, বিশেষ করে রবীন্দ্রনাথের গান আর কবিতা তাকে যেন একটা অন্য জগতে নিয়ে যেত। উজান অনুভব করত পাহাড়ের এই কঠিন সংগ্রামী জীবনে যদি কোনো স্নিগ্ধতার আশ্রয় থেকে থাকে তবে তা রবীন্দ্রনাথ। উজান মাঝে মাঝেই মংপুর কাছে সেই বিশেষ বাড়িটাতে যেত, যেখানে একসময় মাঝে মধ্যে রবি ঠাকুর এসে থাকতেন। তবে সেই বাড়িটা যদিও এখন কবির স্মৃতি বিজড়িত একটা মিউজিয়াম। উজান, এই যে তুমি রবীন্দ্রনাথের কথা বললে, তাতে এত কি আছে বলো তো? আমি তো কনভেন্টে পড়েছি, তাই আমার সঙ্গে রবীন্দ্রনাথের খুব একটা নিবিড় সম্পর্ক ছিল তেমনটা তো একেবারেই নয়। হ্যাঁ, দু একটা কবিতা পড়েছিলাম, ব্যাস ওইটুকুই। আমার কাছে রবীন্দ্রনাথ শুধু আমাদের দেশের ন্যাশনাল অ্যান্থেম। এর থেকে বেশি রবীন্দ্রনাথকে চেনার বা জানার সুযোগই হয়নি। শোনো, শুধু সিলেবাসের মধ্যে আটকে থাকলে কিন্তু রবীন্দ্রনাথকে চেনা বা জানা সম্ভব নয় হিয়া। রবীন্দ্রনাথের সাহিত্য কেবল শব্দ নয়, সে যেন এক জীবন দর্শন। দর্শন মানে ফিলোসফি? কেমন দর্শন? কেমন দর্শন? এই ধরো মংপুর কথা। মংপুতে একটা পুরনো বাড়ি আছে, যেখানে এক সময় তিনি আসতেন, মানে বেশ কয়েকবার এসেছিলেন। সেই বাড়িটা এখন শান্ত, গাছগাছালিতে ঘেরা। পর্যটকেরা আসে, ছবি তোলে, কিন্তু আমার কাছে সেই বাড়িটা কিন্তু খানিকটা তীর্থক্ষেত্র। তুমি বুঝি সেখানে খুব যাও? কি আছে সেখানে? যাই তো, যাই, কারণ সেখানে গেলে মনে হয় আমি যেন সেই সময়ের বারান্দায় দাঁড়িয়ে আছি। তিনি যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারে হাত রাখলে যেন অনুভব করতে পারি তার স্পর্শ, তার সাহিত্য, তার গান, সবটাই যেন এই পাহাড়ের নিস্তব্ধতাকে ভেঙে আমার কানে ফিসফিস করে কথা বলে। জানো কি কথা বলে? সে অনেক কথা। আসলে কি জানো তো, তিনি প্রকৃতিকে মানুষের মনের সঙ্গে মিলিয়ে দিয়েছেন হিয়া। এই যে আমাদের চারপাশের কুয়াশা, দেখো, এটা তো কেবল মেঘ নয়, এটা মানুষের মনের বিষাদ, যা দিনের আলোয় স্পষ্ট নয়। আর যখন ঝলমলে রোদ ওঠে তখন কিন্তু সেই বিষাদ কেটে গিয়ে একটা নতুন আনন্দ আসে। তিনি তার সাহিত্যে এই নস্টালজিয়া আর আশার আলো একসঙ্গে গেঁথে দিয়েছেন। উজানের কথায় এক ধরনের আন্তরিকতা ছিল, যা হিয়ার মনকে ছুঁয়ে গেল। হিয়া তার বাবাকে ভয় পেত। তার জীবনে কোনো
গভীর আবেগ ছিল না, কিন্তু উজানের রবীন্দ্র অনুরাগ তাকে এক নতুন পথের সন্ধান দিল। তুমি তো খুব সুন্দর করে কথা বলো উজান। তোমার কথা শুনলে আমার মনে হয় এই পাহাড়ের জীবনে কোনো কষ্ট নেই। কষ্ট নেই আবার? কষ্ট আছে হিয়া। আমাদের মতো মানুষদের জীবনে কষ্টটাই তো বেশি। কিন্তু রবীন্দ্রনাথ শিখিয়েছেন কষ্টকে জয় করতে হয় ভালোবাসা দিয়ে। পাহাড়ের মতো স্থির থাকতে হয়, তবেই তার গভীরে থাকা সৌন্দর্যকে উপলব্ধি করা যায়। উজানের কথার এই গভীরতা, যা তার দারিদ্রতাকে ছাপিয়ে গিয়েছিল, হিয়ার কাছে এক অন্যরকম সম্পদ মনে হলো। হিয়ার বাবা তাকে কোনোদিন সময় দেননি, কিন্তু উজান তাকে মুহূর্তের মধ্যেই এক অন্য জগতের দরজা খুলে দিল। যেন হিয়ার যেন মনে হচ্ছিল উজান শুধু নেপালের বস্তির একটা সামান্য ছেলে নয়, সে এক অন্য জগতের পথিক, যে জগৎ কেবল বইয়ের মধ্যে নয়, বরং পাহাড়ের প্রত্যেকটা ধুলো কণায় লুকিয়ে আছে। ঠিক আছে, আমি তোমার কাছ থেকে রবীন্দ্রানুরাগের দীক্ষা নিতে প্রস্তুত, বুঝলে মিস্টার লামা। আমাকে একটা গান বা কবিতার কথা বলো, যা এই মুহূর্তে আমার মনকে একেবারে ছুঁয়ে যাবে। ওরে বাবারে, এখনই? বেশ। হিয়ার বায়না মেনে উজান চোখ বন্ধ করে শুরু করল রবীন্দ্রনাথের চেনা কয়েকটা লাইন। আমার এই পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে, আমার ফুলে আর কি কবে তোমার মালা গাঁথা হবে, তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে কারে ডাকে, শ্রান্তি লাগে পায়ে পায়ে বসি পথের তরু ছায়ে, সাথী হারার গোপন ব্যথা বলবো যারে সেজন কোথা, পথিক রাজায় আপন মনে আমারে যায় পিছু রেখে, আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে। হিয়া সেই প্রথম উজানের গলায় রবীন্দ্রনাথের লেখা শুনল। ওর কণ্ঠস্বর পাহাড়ে প্রতিধ্বনির মতো শান্ত আর আবেগময়। হিয়ার জীবনে এই প্রথমবার এক গভীর অনাবিল ভালোবাসার সুর বেজে উঠল, যা শুধুমাত্র বইয়ের পাতার বা বাবার ব্যবসার জগতের বাইরে। ও বুঝতে পারল এই পাহাড়ের নিস্তব্ধতা আর উজানের রবীন্দ্রানুরাগ, এই দুটোই এখন থেকে তার একান্ত নিজস্ব আশ্রয়। হিয়া আর উজান এক অসম প্রেক্ষাপট থেকে আসা দুটি মন, এভাবেই বাংলা সাহিত্য আর পাহাড়ের নস্টালজিয়ার হাত ধরে শুরু করেছে এক অদেখা ভবিষ্যতের দিকে যাত্রা। মাঝে অবশ্য সময় পেরিয়ে গেছে অনেক দিন, একদিককার জল বয়ে গেছে অন্যদিকে। স্কুল থেকে এখন ওরা কলেজে উত্তীর্ণ। হিয়া এবং উজান এখন কলেজে তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী। দার্জিলিংয়ের পুরনো কলেজ ক্যাম্পাস, যা এখন ওদের কাছে শুধু কলেজ নয়, বরং গোপন ভালোবাসার সুরক্ষিত আশ্রয়। হিয়া এখন আরও পরিণত, আরও সুন্দরীও, আর উচ্ছলতা আগের মতোই আছে, কিন্তু ওর গভীর মন জুড়ে এখন শুধুই উজান। উজানও তার রবীন্দ্রানুরাগ আর শান্ত ব্যক্তিত্বের মাধ্যমে হিয়ার জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ওদের বন্ধুত্ব এখন ভালোবাসায় পরিণত হয়েছে, যার প্রকাশ থাকে প্রতিটি নীরব চাহনিতে, প্রতিটি ফিসফিস কথা বলায়। সেদিন বিকেলে কলেজ ছুটির পর ওরা কলেজের পিছন দিকের একটা নির্জন পাথুরে বেঞ্চে বসেছিল। সামনে কাঞ্চনজঙ্ঘার শিখর মেঘের আড়ালে। দেখতে পাচ্ছ হিয়া, আজ কাঞ্চনজঙ্ঘা কেমন মুখ লুকিয়ে বসে আছে, ঠিক যেন আমাদের সম্পর্কের মতো। বাইরে থেকে শান্ত, কিন্তু ভিতরে গভীর বরফের কঠিন স্তর। কেন এমন বলছো? আমাদের সম্পর্ক কেন কঠিন হবে? কঠিন নয় হিয়া,
কিন্তু এই প্রেম তো শুধু আমাদের দুজনের নয়, এর ওপর পাহাড় প্রমাণ চাপ আছে। তোমার বাবা, তিনি তো এই গোটা কার্শিয়াং দার্জিলিং অঞ্চলের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ। তোমার জগৎ আর আমার জগৎ একেবারে আকাশ পাতাল তফাৎ। কোথায় মংপুর বস্তির একটা ছেলে, আর কোথায় তুমি চা বাগানের মালিকের মেয়ে। উজান, তুমি আবার সেই বস্তি আর আভিজাত্যের কথা টানছো। আমার কাছে তুমি সেই মানুষ যে আমাকে এই পাহাড়ের নীরবতা ভালোবাসতে শিখিয়েছে। আমার বাবা আর তার সম্পত্তি কোনোটাই আমাদের মাঝে আসতে পারে না। জানি ইয়া, জানি, কিন্তু দেখো, আমি বাস্তববাদী। তোমার বাবা বিপ্লব শর্মা, ওনার সম্পর্কে অনেক কিছুই শোনা যায়। উনি নাকি খুব কড়া মানুষ। একবার যদি উনি জানতে পারেন। জানতে পারবে না। আমি জানি না বাবা আমাকে কেন এত ভয় দেখায়। ছোটবেলা থেকে শুধু ধমক আর কড়া নিয়ম। আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা বলে কিছুই নেই। কিন্তু উজান, তুমি আমার সেই ইচ্ছে যা কেউ কেড়ে নিতে পারবে না। তুমি আমার সাহস ইয়া। তোমার কারণেই আমি স্বপ্ন দেখতে শিখেছি। না হলে আমার স্বপ্ন তো কেবল ওই ভালো রেজাল্ট করে একটা চাকরি খোঁজাই ছিল। কিন্তু এখন আমার স্বপ্ন তুমি। তবে একটা কথা মনে রাখবে, আমরা যেন সাবধানে থাকি। একটু সন্দেহ যেন কারোর প্রতি কারোর না হয়। চিন্তা করো না, আমি আছি। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়াই জানিব। তুমি আছো, আমি আছি। আমরা যেন সবসময় এমনটাই থাকতে পারি, একে অন্যের চোখের আড়াল হলেও যেন। ওদের দুজনের চোখে প্রেম আর ভবিষ্যৎ অজানা আশঙ্কার ছায়া ফেলেছে। ওরা আরও কিছুক্ষণ নীরব ঘনিষ্ঠতায় কাটালো। আজ কলেজের উইন্টার ভ্যাকেশনের আগের শেষ দিন। কাল থেকে কলেজের লম্বা ছুটি, প্রায় 15 দিনের জন্য। হিয়া যাবে এই কদিন ওর বাড়িতে থাকতে। কড়া অনুশাসন এই কদিন ওর জীবন জেরবার করে দেবে। আসলে কি জানেন তো, ভয়ঙ্কর রকমের একগুঁয়ে স্বভাব আর দৃঢ় মানসিকতা। ওর বাবা মানুষটাকে একেবারে দূরে ঠেলে দিয়েছে হিয়ার জীবন থেকে। ঠিক যে কারণে আজ থেকে প্রায় 20 বছর আগে যখন হিয়ার মা মাত্র 2 বছর বয়সে হিয়াকে ছেড়ে চলে গিয়েছিল বিপ্লব বাবুকে ছেড়ে, তখন এমন একটা দমবন্ধকর পরিস্থিতি কারোর জীবনেই বোধহয় খুব একটা এক্সপেক্টেড ছিল না। তিনিও চাননি এমন একটা দমবন্ধকর জীবন বাঁচতে, তাই তিনি চলে গিয়েছিলেন নিজের 2 কন্যা সন্তান আর স্বামীকে ফেলে রেখে। বিপ্লব শর্মা, নাম যেমন কাজও তেমন, চা বাগানের মালিক। তার রাজত্বে তার কথাই শেষ কথা। বিশাল ডাইনিং টেবিলের এক প্রান্তে বসে আছেন তিনি। তার চেহারা বিশাল, কণ্ঠস্বর বজ্রকঠিন, দৃষ্টি তীক্ষ্ণ এবং শান্ত। তার চোখ দেখলে মনে হয় এর বাইরে আর কোনো কৃতিত্ব নেই। তিনি অসম্ভব কড়া মেজাজের মানুষ, বিশেষ করে পারিবারিক বিষয়ে। হিয়ার মায়ের অনুপস্থিতিতে বিপ্লববাবুই কার্যত হিয়ার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখেন। তার কাছে হিয়ার আবেগ বা ব্যক্তিগত পছন্দ অপছন্দ মূল্যহীন। হিয়ার জীবনের সিদ্ধান্ত শুধু তিনিই নেবেন। রাতে খাওয়ার পর হিয়া যখন তার রুমে আসে, তার ঘরটাও বিলাসবহুল, কিন্তু বোর্ডিংয়ের মতোই নির্জীব। হিয়া দরজা বন্ধ করে দ্রুত ফোনটা হাতে নেয়। হ্যালো উজান, শুনতে পাচ্ছ? আরে হিয়া, এত রাতে তুমি আজ বাড়ি কেন চলে গেলে? ক্রিসমাসটা তো সেলিব্রেট করে তারপর যেতে পারতে। আমার খুব চিন্তা হচ্ছিল। বাবা ডেকে পাঠালো,
আমিও জানি না কি হয়েছে। গতকাল ফোন করে বলল যেন আজই ব্যাক করি। কলেজ ছুটি হয়ে গেছে, সে খবর বোধহয় বাবার কানে পৌঁছে গেছে। এই কটা দিন হস্টেলে কাটিয়ে ক্রিসমাস সেলিব্রেট করে তারপর বাড়ি ফিরতে পারতাম না। বাড়িতে আসার পর থেকেই বাবাকে কেমন কেমন গম্ভীর মনে হচ্ছে। এমনিতে সবকিছু স্বাভাবিক থাকলেও কেমন যেন একটা ভয় ভয় করছে আমার। আমি কোনো মতে ফোন করার একটা সুযোগ পেলাম। তোমায় কি তোমার বাবা কিছু বলেছেন? মানে আমাদের সম্পর্কের কথা কোনোভাবে জানতে পারেননি তো? না না, আমাদের কথা জানতে পারার কোনো কারণ তো দেখছি না, কিন্তু আমার খুব ভয় করছে উজান। মনে হচ্ছে বাবার ওই কড়া চোখ দুটো যেন সবকিছু দেখতে পাচ্ছে। শান্ত হও হিয়া, তুমি শান্ত হও। তুমি একদম স্বাভাবিক থাকো। বাবা কিছু জিজ্ঞাসা করলে বলবে সব ঠিক আছে। আমি কাল সকালে তোমায় মেসেজ করব। এখন ফোন রাখি, না হলে কিন্তু তুমি খুব বিপদে পড়তে পারো। ঠিক আছে, তুমি ভালো থেকো, আমার জন্য চিন্তা করবে না। আমি আমি তোমাকে খুব ভালোবাসি। খুব শীঘ্রই আমাদের দেখা হবে, ছুটি শেষ হলেই আমি ফিরবো। হিয়া তখনও উজানের উত্তরের অপেক্ষা করছিল, কিন্তু ফোনটা দ্রুত নামিয়ে নিল। কারণ ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে আসা জুতোর শব্দ এবং চাপা নিঃশ্বাসের আওয়াজ শোনা গেল। বিপ্লব শর্মা তার ঘরের দরজার আড়াল থেকে সবটা শুনছিলেন। তার মুখে তখন কঠিন কাঠিন্যের রেখা। হিয়া, হিয়া, দরজা খোলো। হিয়া আতঙ্কে জমে গেল। ফোনটা তাড়াতাড়ি বালিশের নিচে লুকিয়ে ফেলল। তারপর দরজা খুলল। ওর বাবা ঘরের ভেতরে এলেন। কি করছিলে এতক্ষণ? কার সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ না, কেউ না বাবা, স্কুলের এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম ওই অ্যাসাইনমেন্ট নিয়ে। মিথ্যে বলার সাহস পাও কি করে তুমি? আমার বয়স বেড়েছে ঠিকই, কিন্তু আমার কান এখনো খারাপ হয়নি। আমি নিজের কানে শুনেছি তুমি উজান নামে কাউকে কি সব যেন ভালোবাসাবাসির কথা বলছিলে। কে এই উজান? আমি জানি না বাবা, তুমি ভুল শুনেছো। আমি শুধু একা একাই কথা বলছিলাম। একা কথা বলছিলে তুমি? আমার চোখ আর কান দুটোই এই চা বাগানের প্রতিটি পাতা পর্যন্ত নজর রাখে, আর তুমি ভাবছো আমার চোখের আড়াল হবে? শোনো মেয়ে, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, তোমার ন্যাকা বোকা প্রেম ভালোবাসার জন্য আমার কাছে এক কানা করিও মূল্য নেই। হিয়ার বাবা তখন রাগে ফুঁসছেন। ওনার কণ্ঠস্বরে তা সম্পূর্ণ প্রতিধ্বনিত হচ্ছে। আমি জানি এই বোর্ডিং স্কুলে থেকে তুমি লাগাম ছাড়া হয়ে যাচ্ছ। আমি খোঁজ নেব, যদি সামান্যতম প্রমাণও পাই যে তুমি কোনো বাজে ছেলের সঙ্গে মাখামাখি করছো, তবে মনে রেখো তোমার কলেজ শেষ হওয়ার অপেক্ষাও আমি করব না। এই 3rd ইয়ারেই তোমার বিয়ে দিয়ে দেব, আর সেই বিয়ে হবে এমন এক পরিবারে যারা আমার ব্যবসার সাম্রাজ্যকে আরো বড় করে তুলবে। তোমার লেখাপড়া সেখানেই শেষ। হিয়ার চোখের কোণায় জল ছলছল করছে। কান্নাটা এসে গেলেও নিজেকে সামলে নিল। বাবার সামনে দুর্বলতা প্রকাশ করা মানে আরো বেশি শাস্তির মুখোমুখি হওয়া। আমার সিদ্ধান্তের বিরোধিতা করার সাহস যেন না হয়। একটা কথা মনে রাখবে, আমার মেয়ে শুধু চা বাগানের মালিকের স্ত্রী হবে। কোনো অ্যাভারেজ কারোর সঙ্গে সম্পর্ক কিন্তু আমি মেনে নেব না। কাল সকালের মধ্যে তোমার ফোন আমার কাছে জমা দেবে, আর যদি কোনোদিন জানতে পারি তুমি আবার লুকিয়ে ওই ছেলের সঙ্গে যোগাযোগ রেখেছ, তবে তোমার সেই ছেলেটিকে আমি এই পাহাড় থেকে এমনভাবে সরিয়ে দেব যে তুমি আর তাকে কোনোদিন খুঁজে পাবে না। এবার বিপ্লব শর্মার চূড়ান্ত হুমকি। হিয়ার চোখ জলে ভরে উঠল। বাবার এই চরম অনুশাসনে তার ভেতরটা দুমড়ে গেল। উনি দরজার দিকে হাঁটলেন। দরজা বন্ধ করার আগে শেষবারের মতো বজ্র কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, নিজেকে শুধরে নাও হিয়া, নইলে এই কার্শিয়াংয়ের আকাশও তোমার উপর আর সদয় হবে না। দরজা বন্ধ হয়ে গেল। হিয়া স্তব্ধ হয়ে বালিশ চেপে ধরে নীরবে কাঁদতে থাকল। ও বুঝতে পারল ওর বাবার কাছে ওদের
ভালোবাসার কোনো মূল্য নেই, কিন্তু উজানের প্রতি তার টান আরও তীব্র হলো। হিয়ার কান্নায় সে রাতে কার্শিয়াংয়ের ঠান্ডা বাতাস ভারী হয়ে উঠছিল। হিয়া জানত বিপ্লব শর্মা শুধু ধমক দেন না, তিনি যা বলেন তা করেও দেখান। এই ঘটনার পর তাদের যোগাযোগ রাখা আরও কঠিন হয়ে গেল, কিন্তু তাদের প্রেম আরও গোপনে দুর্জয় হয়ে উঠল। ওরা বুঝতে পারল ওদের সামনে এক কঠিন লড়াই অপেক্ষা করছে। বিপ্লব শর্মার কঠোর নজরদারির পর প্রায় বছরখানেক কেটে গেছে। হিয়া কলেজ শেষ করেছে, কিন্তু ও তার উজানের সঙ্গে ঘনিষ্ঠতা বিন্দুমাত্র কমায়নি। তবে এখন ওরা সরাসরি দেখা করা বা কথা বলার সাহস পায় না। ওরা ভীষণ সতর্কভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখার চেষ্টা করে। হিয়া এখনও ওর বাবাকে ভীষণই ভয় পায়, তাই বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সরাসরি রুখে দাঁড়াতে কোনোদিন পারেনি। হিয়ার বাবা বিপ্লববাবু কার্শিয়াংয়ের ব্যবসায়িক মহলে তার মেয়ের জন্য উপযুক্ত পাত্র খোঁজা শুরু করেছেন। তার পছন্দের তালিকায় এখন দুর্লভ সিনহা, কোচবিহারের একমাত্র প্রতিষ্ঠিত ব্যবসায়িক পরিবারের একমাত্র পুত্র। বিপ্লববাবুর এই সিদ্ধান্তের খবর পাওয়ার পর হিয়া তার একমাত্র ভরসা তার দিদি রিয়াকে ফোন করে। রিয়া অবশ্য কর্মসূত্রে আপাতত দিল্লিতে। তুমি তুমি বিশ্বাস করতে পারছো বাবা সত্যি সত্যি আমার বিয়ের ব্যবস্থা করছে? দুর্লভ সিনহা, আমি কোনোভাবেই রাজি নই। হিয়া, শান্ত হ। আমি সব জানি, বাবা কি ধরনের মানুষ তাও আমি জানি, কিন্তু তুই বাবার সামনে দাঁড়াতে পারবি? বাবা কি তোর কথা শুনবেন হিয়া? শুনবে না আমি জানি, কিন্তু আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক এটাও তো আমি চাই না। উজানকে আমি কিছুতেই ভুলতে পারবো না। এই দুর্লভকে বিয়ে করা মানে উজানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। শোন, বাবার সঙ্গে সরাসরি বিরোধিতা করে তুই কিচ্ছু পাবি না, বরং আরও খারাপ কিছু হবে। বাবা তোকে ঘরবন্দি করে দেবেন, অথবা উজানের কোনো ক্ষতিও করতে পারেন। তুই তো জানিস তিনি কি কি করতে পারেন। তাহলে আমি কি করব? তুই একটু বুদ্ধি দিয়ে চল। বাবা এখন খুবই উত্তেজিত। তুই এখন একটা বার অন্তত তার মান সম্মান রক্ষা কর, প্রথম ধাপটা পার কর। একটা বার দুর্লভের সঙ্গে দেখা কর, বাবা দেখবেন তুই তার কথা শুনছিস, শান্ত হবেন। কিন্তু তারপর যখন সম্পর্কটা একটু স্বাভাবিক হবে, তখন তুই নিজেই দুর্লভকে সবটা বলবি। তুই যে অন্য কাউকে ভালোবাসিস, তোর জীবনের প্ল্যানটা আলাদা, তুই যে বিয়ে করতে চাস না, সবটা তাকে খুলে বলবি। হয়তো সে একজন ভালো মানুষ, তোর মানসিকতা, তোর অবস্থা বুঝে সে নিজেই এই সম্পর্ক থেকে সরে যাবে, দেখিস। কিন্তু যদি না সরে যায়? তখন দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে তোর প্রায়োরিটি হলো বাবার সন্দেহ থেকে বাঁচা এবং উজানের নিরাপত্তাটা সুনিশ্চিত করা। তুই বাবার মুখের উপর না বললে বাবার রাগটা সরাসরি গিয়ে উজানের ওপর পড়বে। আমার কথা শোন, অন্তত এই একটা বার বাবার জন্য দেখাটা কর, তারপর বাকিটা তুই পরে দেখিস। হিয়া দীর্ঘশ্বাস ফেলে। দিদির কথা মেনে নেওয়া ছাড়া আর উপায় নেই আপাতত। বাবার প্রতি ভয় এবং উজানের নিরাপত্তার চিন্তা ওকে এই কঠিন পথ বেছে নিতে বাধ্য। কার্শিয়াংয়ের একটা ব্যস্ত কফি শপে সেদিন বিকেলে হিয়া এবং দুর্লভের প্রথম দেখা। কফি শপটা বেশ আধুনিক, কিন্তু কাঁচের জানলার বাইরে পাহাড়ের শান্ত স্নিগ্ধতা কফি শপে বসেও বেশ উপভোগ করা যায়। হিয়া এসে বসল। ওর পরনে হালকা রঙের জামা, মুখে সামান্য হাসি, যা ওর ভেতরের ঝড়টাকে আড়াল করে রেখেছে। ও নিজের মনে উজানের সঙ্গে ওর পরিকল্পিত আলাপচারিতা চালিয়েই যাচ্ছে। বারবার যেন ওর মন উজানকে বলছে, চিন্তা করো না,
আমি শুধু বাবার জন্য নাটক করছি। আমি জানি তুমি এখান থেকেও কোথাও লুকিয়ে লুকিয়ে আমাকেই দেখছ। তুমি জানো এই মিথ্যে হাসিটা শুধুমাত্র বাবাকে শান্ত করার জন্য। কিছুক্ষণের মধ্যেই ক্যাফেতে এসে পৌঁছলো দুর্লভ সিনহা। কোচবিহারের ছেলে। ওর চালচলনে একটা শহুরে স্মার্টনেস আছে, কিন্তু তাতে কোনো ঔদ্ধত্য নেই। গায়ের রং উজ্জ্বল, চোখে স্বপ্ন ভরা উজ্জ্বল্য চকচক করছে। প্রথম দেখায় তাকে যে কোনো মেয়েই পছন্দ করবে। দুর্লভের লক্ষ্য পরিষ্কার, বিদেশে গিয়ে MBA করে পারিবারিক ব্যবসায় ফিরে আসা এবং তারই সাথে হিয়ার বাবার চা বাগানের সাম্রাজ্যকে আরও বাড়িয়ে তোলা। দুর্লভ এসে হিয়ার সামনে বসল। হিয়া, আমি দুর্লভ। আপনাকে প্রথম দেখেই চিনতে পারলাম। অবশ্য বিপ্লব আঙ্কেল আপনার ছবি দেখিয়েছিলেন, তবে ছবিতে যা দেখেছিলাম তার চেয়ে আপনি অনেক বেশি সুন্দর। ধন্যবাদ দুর্লভ। আমিও আপনার কথা শুনেছি। আপনি নাকি বিদেশে যেতে চান, ইউরোপে MBA করতে। হ্যাঁ, আমার স্বপ্ন সেটাই। আমি ব্যবসাটাকে শুধু কোচবিহার বা কার্শিয়াং এর মধ্যে আটকে রাখতে চাই না। ইউরোপ থেকে গ্লোবাল মার্কেটিং স্ট্র্যাটেজি শিখে এসে সেটা এখানে কাজে লাগাতে চাই। আমার মনে হয় আপনার বাবার মতো দূরদর্শী একজন মানুষের ব্যবসার দায়িত্ব নেওয়ার আগে আবার নিজেকে সেভাবেই প্রস্তুত করা দরকার। হিয়া ওর বাবার প্রতি খানিকটা বীতশ্রদ্ধ হয়ে মনে মনে বলল, বাবা তো শুধু ব্যবসার কথা ভেবেই এসব করছে, আমার কথা কি কখনো ভেবেছে? তারপর নিজেকে আরও একবার সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, খুবই ভালো। আপনার উচ্চাকাঙ্ক্ষা দেখে ভালো লাগলো। আমার কথাগুলো কি খুব বিজনেস লাগছে? না না, ঠিক আছে। আপনার পড়াশোনা, বড় হওয়া সব কোচবিহারে? দেখুন, আমার জন্ম কোচবিহারে। সেখানকার সংস্কৃতি, সেখানকার রাজবাড়ি, এগুলো আমার নস্টালজিয়া। কিন্তু আমার মনে হয় যে কোনো জায়গায় থাকার মধ্যে একটা অভ্যাস করে ওঠে। পাহাড়ের মতো জীবনও তাই। এখানকার প্রকৃতি যেমন রুক্ষ আবার তেমনই সুন্দর। তবে হ্যাঁ, আমি পাহাড়কে সম্মান করি। তাই তো আমি চাই আমাদের বিয়ের পর আমরা প্রায়ই এখানে আসব। আপনার বাবা চান আমি যেন তাঁর সাম্রাজ্যটা ভালোভাবে বুঝি। হ্যাঁ, বাবা তো এটাই চান। আর আপনার স্বপ্ন? আপনার স্বপ্ন কি হিয়া? আপনি কি চান? মানে, আপনি তো সাহিত্যে অনার্স করেছেন শুনলাম। আমার স্বপ্ন তো এখন এই কফি শপে বসে থাকা মানুষটা নন। আমার স্বপ্ন অন্য কোথাও। পাহাড়ের ওই নীরবতায় লুকিয়ে আছে সে। কথাগুলো মনে মনে বলতে বলতে হিয়া যেন কোথাও একটা হারিয়ে গিয়েছিল। আবার নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে এলো। আমার খুব একটা নির্দিষ্ট স্বপ্ন নেই। আমি হয়তো কিছু একটা পড়াবো বা সমাজসেবামূলক কিছু করব, দেখা যাক। বাবার ইচ্ছেটাই এখন বেশি গুরুত্বপূর্ণ। আমি জানি এই ধরনের অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে প্রথম দিকে একটু অস্বস্তি হয়, কিন্তু আমি খুবই আশাবাদী। আমি আপনাকে সময় দিতে চাই। আপনি খুব স্বাভাবিক থাকুন। আমাদের এই সম্পর্কটা ব্যবসাও নয় আর চাপিয়ে দেওয়া চুক্তিও নয়, এটা আমাদের দুজনের সমঝোতা। আমি আশা করি আপনি ইউরোপের গল্প শুনতে শুনতে আর আমি আপনার কাছ থেকে পাহাড়ের নতুন নতুন কাব্য শুনতে শুনতে আমরা দুজনের কাছে আসতে পারবো। হিয়া সামান্য মাথা নাড়ল। দুর্লভের কথাবার্তা খুবই ভালো এবং সহজ, কিন্তু হিয়ার মনের ভিতরের একটা দেওয়াল, যা তোলা আছে শুধুমাত্র উজানকে কেন্দ্র করে। উজানের স্মৃতি ছাড়া আর কাউকে সে দেওয়াল ভেদ করে ঢুকতে দেওয়া যায় না। কথাবার্তা শেষে দুর্লভ যখন কফি শপ থেকে বেরিয়ে যাচ্ছে, তখন হিয়া মুহূর্তের জন্য জানলার দিকে তাকালো। ভিড়ের মধ্যে তার চোখ খুঁজতে থাকলো তার সেই পরিচিত ছায়াটাকে। উজানকে উদ্দেশ্য করে যেন হিয়া ফিস ফিস করে বলে বসল, দেখলে তো উজান, আমি কিন্তু অভিনয় করলাম। এই ছেলেটা খুবই ভালো হতে পারে, কিন্তু
আমি তো শুধু তোমার। তুমি তুমি নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছো। আমি জানি তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। হিয়ার মুখে একটা চাপা হাসি ফুটে উঠল, কিন্তু তা আনন্দের নয়, যেন এক গভীর বিষাদের প্রতিচ্ছবি। দুর্লভ চলে গেল, আর হিয়া রয়ে গেল তার কল্পনার উজানের সঙ্গে তার গোপন কথোপকথনে মগ্ন হয়ে। কার্শিয়াংয়ের অন্যতম মনোরম এবং জনপ্রিয় স্থান ইগলস ক্র্যাগ। এক বিশাল পাথরের চাতালে দাঁড়ালে গোটা শহরের দৃশ্য চোখে পড়ে। দূর দিগন্তে মেঘের লুকোচুরি আর হিমালয়ের চূড়া। প্রকৃতি এখানে শান্ত, কিন্তু আজ এই শান্ত পরিবেশেও হিয়ার মনে প্রবল ঝড় বইছে। বিয়ের তারিখ যতই ঘনিয়ে আসছে, হিয়ার মানসিক চাপ ততই বাড়ছে। বাবার সিদ্ধান্ত, দুর্লভের আন্তরিক ব্যবহার এবং উজানের সঙ্গে দেখা করার অসম্ভব বাসনা, সব কিছু মিলে ও নিজেকে আর ধরে রাখতে পারছে না। আজ বিকেলে হিয়া একা ইগলস ক্র্যাগে বসেছিল। তার বিশ্বাস উজান এখানেই আসবে, কারণ এটাই ছিল ওদের একান্ত গোপন দেখা করার জায়গা। হিয়া বসেছিল অনেকক্ষণ, তবে ওর ধারণাই সত্যি। কিছুক্ষণ পর ওর মনে হলো কেউ যেন ওর পাশে এসে বসল। সেই পরিচিত শীতল স্পর্শ, সেই মৃদু সুবাস। আনন্দ আর চাপা উদ্বেগ মেশানো কণ্ঠে হিয়া বলল, উজান, উজান তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। আমি তো আসবই হিয়া, আমাকে তো আসতেই হতো। আমি কি কখনো তোমাকে একা থাকতে দিতে পারি? এই পাহাড়ের প্রত্যেকটা বাঁকে আমি তোমার সঙ্গে আছি। তোমার মন যখনই আমায় ডেকেছে আমি তখনই এসেছি। তোমার চোখ লাল কেন? তুমি কাঁদছিলে, তাই না? না না, কাঁদবো কেন? তুমি থাকলে আমি কিসের জন্য কাঁদবো? শুধু একটা কথা, তুমি জানো বাবা কি করেছে? রিল্যাক্স হিয়া, রিল্যাক্স। সব জানি। তোমার বাবা খুব তাড়াতাড়ি তোমার বিয়ের ব্যবস্থা করছেন দুর্লভ নামের সেই ছেলেটার সঙ্গে, তাই তো? তার সঙ্গে তোমার দেখাও হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। ছেলেটা ভালো, ভদ্র, কিন্তু আমি তো ওকে বিয়ে করতে পারবো না উজান। আমি তো শুধু তোমাকে ভালোবাসি। আমার মন শুধু তোমার জন্য। তুমি কেন এত চুপ করে আছো? কেন কোনো প্রতিবাদ করছো না? তুমি কি আমাকে হারাতে চাও? আমি কি কখনো তোমায় হারিয়েছি? তুমি তো সব সময় আমার সঙ্গেই আছো হিয়া। কেন তুমি ফিল করতে পারো না? আমাদের সম্পর্কটা তো এখন একটা অন্য স্তরে পৌঁছে গেছে। এই শরীর, এই দূরত্ব, এইগুলো আর আমাদের মাঝে আসতে পারে না। এসব কাব্য করে লাভ কি উজান? আমি বাস্তবটা চাইছি। আমি চাইছি তুমি বাবার কাছে যাও। তুমি বাবার সঙ্গে গিয়ে কথা বলো। তুমি বোঝানোর চেষ্টা করো যে আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি। তুমি তো জানোই বাবার মুখের ওপর কথা বলার আমার সাহস নেই। কিন্তু তুমি তো সাহসী। তুমি কিছু একটা করো, না হলে তো অনেক দেরি হয়ে যাবে। আমার সাহস তো তোমার মধ্যেই হিয়া। তুমি আমার সব শক্তি। শোনো, আমাকে আর কিছুদিন সময় দাও। আমি এই বিষয়টা নিয়ে ঠিক কিছু একটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। তোমার এই বিয়েটা হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। সত্যি বলছো? তুমি আমার জন্য অপেক্ষা করবে? তুমি কি আমায় ছেড়ে চলে যাবে? যাবে না তো? আমি তোমার জন্যই যে বেঁচে আছি। আর তোমার জন্যই তো আমিও এখানে আছি হিয়া। তুমি আমাকে ছেড়ে যেতে দিলেও আমি তোমাকে ছেড়ে যাব না। এই পাহাড়ি হাওয়া, এই ঈগল ক্র্যাগের পাথরের মতো কঠিন আমাদের সম্পর্ক। তুমি শুধু এখন তোমার বাবার সামনে চুপ করে থাকবে। আর কোনো ভয় নেই, আমি সব ঠিক করে দেব, দেখো। হিয়া যেন উজানের কথায় খানিকটা আশ্বাস পেল। সে আবার উজানের কাঁধে মাথা রেখে বাইরের প্রকৃতির দিকে তাকালো। ওর মুখে এখন একটা স্নিগ্ধ হাসি।
ঠিক সেই মুহূর্তে হিয়ার মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে দুর্লভের নাম দেখে হিয়ার হাসিটা মুহূর্তেই মুছে গেল। ও দ্রুত উজানকে সরে যেতে দেখল, কিন্তু কিছু বলতে পারল না। উজান যেন হাওয়ার মতোই অদৃশ্য হয়ে গেল। হ্যালো দুর্লভ। ইয়া সারপ্রাইজ, কেমন আছেন? আমি আপনার বাড়ির কাছেই ছিলাম, ভাবলাম আপনাকে একবার দেখে যাই। আপনাকে না জানিয়ে এখানে চলে এলাম। ও, আপনি এসেছেন? না জানিয়ে এলেন? আমি তো এখন একটু বাইরে আছি, ইগলস ক্র্যাগে। আমি জানি, আমি আপনাকে দেখতে পাচ্ছি। দূর থেকে আপনার ওই একা বসে থাকা দেখে আর থাকতে পারলাম না। আপনার ওই দৃশ্যটা যেন একটা আর্ট পিস। আমি এখনই আসছি, মিনিট 2 অপেক্ষা করুন, আপনার জন্য একটা সারপ্রাইজও আছে। হিয়া আতঙ্কে জমে গেল। উজান এই মাত্র এখানে ছিল। দুর্লভ এলে যদি কিছু একটা দেখে ফেলে। কিন্তু দুর্লভ তো বলেছিল তাকে দূর থেকে দেখতে পাচ্ছে। হয়তো দুর্লভ উজানকে খেয়াল করেনি। দুর্লভ এসে হিয়ার সামনে দাঁড়ালো। তার মুখে এক গাল হাসি, হাতে একটা ছোট্ট মখমলের বাক্স। আমি এসে গেছি। কি ভাবছিলেন এত গম্ভীর হয়ে? আচ্ছা চলুন কফি শপে যাই। তবে তার আগে আপনার জন্য এটা। দুর্লভ বাক্সটা খুলে চোখের সামনে ধরল। তার ভিতরে একটা ঝকঝকে হীরের আংটি। এটা ধরে নিন আমাদের এঙ্গেজমেন্টের রিং। আমি জানি আমাদের পরিবারের তরফ থেকে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি, কিন্তু আমি আপনার জন্য আর অপেক্ষা করতে পারছিলাম না। আমি চাই আপনি আমার এই প্রপোজাল অ্যাকসেপ্ট করুন। এই আংটিটা সেই অঙ্গীকার। এটা কি করছেন আপনি এত তাড়াতাড়ি? এখন এখন আমি এসবের জন্য প্রস্তুত নই। প্লিজ প্লিজ এটা নিয়ে নিন। কেন হিয়া, মানে কি সমস্যা? আমি তো জানি আপনার বাবা চান যে আমরা দ্রুত সম্পর্কটা এগিয়ে নিয়ে যাই। আমি তো কেবল আমার দিক থেকে প্রথম পদক্ষেপটা নিচ্ছি। আমি আপনাকে ভালোবাসি হিয়া, আমি চাই আপনি আমার ভালোবাসা গ্রহণ করুন। না না, আমি এই আংটিটা পরতে পারবো না। প্লিজ প্লিজ বুঝুন, আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে। দেখুন হিয়া, আমি আপনার ব্যক্তিগত সমস্যার কথা শুনেছি। আপনার বাবা বলেছেন যে আপনি একটু লাজুক প্রকৃতির। আমি বুঝতে পারছি আপনার হয়তো অস্বস্তি হচ্ছে। ঠিক আছে, এখনই আপনাকে পড়তে হবে না, তবে এটা নিন, এটা আপনার, আর কোনো কথা নয়। হ্যাঁ। দুর্লভ খানিকটা জোর করে বাক্স সহ আংটিটা হিয়ার হাতে ধরিয়ে দিল। এটা আপনার কাছেই রাখুন, আমি আপনাকে কোনো চাপ দেব না। আপনি যেদিন রাজি হবেন সেদিন নিজেই এটা পরে নেবেন। আমি শুধু এটা বলতে চাই যে আমি আপনার পাশে থাকতে চাই। দুর্লভ হিয়ার হাত ছেড়ে দিল। হিয়া আংটি সহ বাক্সটা হাতে নিয়ে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখ একবার উজানের বসার জায়গার দিকে গেল, যেন সে উজানের মতামত জানতে চাইছে। মনে মনে হিয়া উজানকে যেন প্রশ্ন করতে শুরু করলো। উজান, দেখলে কি করে গেল? আমি কি করব এখন? তুমি ভয় পেও না হিয়া, এইটা তো শুধুমাত্র একটা মেটাল, এর কোনো ক্ষমতা নেই। তুমি শুধু আমার, এই পাহাড়ের বাতাসও জানে তুমি শুধু আমার। হিয়াকে নিজের মধ্যে হারিয়ে যেতে দেখে দুর্লভ আবার জিজ্ঞাসা করল, আপনি কি আমার উপর রেগে গেলেন? মানে আমার সারপ্রাইজটা কি আপনার পছন্দ হলো না? না মানে, আপনার আন্তরিকতার জন্য ধন্যবাদ, কিন্তু এই মুহূর্তে আমি ঠিক নেই। আপনি বরং এখন যান। ঠিক আছে, আমি আপনাকে সময় দিচ্ছি। আমি জানি আপনি আমার কথা ভাববেন। আমি আপনাকে খুব ভালোবাসি হিয়া। কাল সকালে ফোন করব। দুর্লভ চলে গেল। হিয়া আবারও একা হয়ে গেল ইগলস ক্র্যাগে। ওর হাতে দুর্লভের দেওয়া হীরের আংটির বাক্স, আর মনে উজানের অদৃশ্য উপস্থিতি।
দুর্লভের সরলতা, ভালোবাসা এবং হীরের আংটির চাপ হিয়াকে একটা কঠিন পরিস্থিতিতে ফেলে দিল। হিয়া বুঝতে পারল না সে কি সত্যিই একা বসেছিল নাকি উজানি ছিল তার সঙ্গে। সে কি উজানের সঙ্গে কথা বলছিল নাকি সেটা তার কেবলই মনের ভুল। হিয়া আংটির বাক্সটা শক্ত করে ধরে চোখ বন্ধ করল। ওর মানসিক বিভ্রম ওকে বাস্তব থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল। দুর্লভের আগমন ওর জীবনে একটা নতুন জটিলতা তৈরি করল, যা হিয়াকে আরো বেশি করে উজানের দিকে ঠেলে দিতে বাধ্য করছে। ইগলস ক্র্যাগের ঘটনার পরের দিন সকালে হিয়া তখনও দুর্লভের দেওয়া আংটিটার বাক্সটা নিয়ে দ্বিধায় ভুগছে। ঠিক সেই সময় তার দিদি রিয়া, যে দিল্লি থেকে সংক্ষিপ্ত সফরে কার্শিয়াংয়ের বাড়িতে এসেছে। বিপ্লব শর্মার স্টাডি রুমে বাবার মুখোমুখি হল রিয়া। বাবার কঠোর মেজাজ সম্পর্কে ও অবগত, তবুও ও ওর ছোট বোন হিয়ার হয়ে কথা বলার সাহস দেখালো। বিপ্লব শর্মা টেবিলে বসে খবরের কাগজ পড়ছে। বাবা, আমার মনে হচ্ছে এই মুহূর্তে হিয়াকে বিয়ে করতে বলাটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওর বয়সই বা কত বলো? সবেমাত্র কলেজ পাশ করেছে, এখনো মাস্টার্স করেনি। ওর নিজের জীবন নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে কিছু ভাবনা চিন্তা আছে তো নাকি? এই বিয়ের ব্যাপারে ওর মতামত নেওয়াটা কিন্তু খুব জরুরি ছিল বাবা। ওর মতামত নেওয়ার কি প্রয়োজন আছে? একটা সামান্য নেপালি বস্তির ছেলের সঙ্গে ওর দিন দিন ঘনিষ্ঠতা বেড়ে উঠছিল। টি এস্টেটের মালিক বিপ্লব শর্মার মেয়ে কিনা একটা সাধারণ নেপালি বস্তির ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি করছে। এটা জানলে আমার মান সম্মান কি হবে তোমার কোনো ধারণা আছে? বাবা, তুমি কিন্তু বারবার এই একই ভুল করে এসেছো। শুধুমাত্র তোমার জেদের কারণে আমার কলেজে পড়তে পড়তে দিল্লিতে বিয়ে দিয়ে দিলে। নিজের গড়তে থাকা কেরিয়ারটা শেষ পর্যন্ত আর গড়া হলো না। অন্তত ওর ক্ষেত্রে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে পারতে বাবা। একটু খোলা মনে বাঁচতে পারতো মেয়েটা। দুর্লভ খুব ভালো ছেলে, ও হিয়াকে খুব ভালো রাখবে। আমি কোনোদিন তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমাদের সব সময় ভালোই চেয়েছি। তোমাদের সমস্ত বিলাস বৈভব সবকিছু দিয়েই বড় করেছি, কোনো কিছুর অভাব রাখিনি। তার মানে এই নয় যে তোমরা যা ইচ্ছে তাই করবে। শুধুমাত্র বিলাস, বৈভব, আরাম এটাই একটা মানুষের জীবনের শেষ প্রাপ্তি হতে পারে না। মানুষ তার জীবন নিয়ে নানা রকম কিছু পরিকল্পনা করে বাবা। তুমি এভাবেই একদিন মায়ের ইচ্ছাগুলোও গুরুত্ব দিতে না, তাই মা আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আর কবে তুমি বুঝবে সে কথা? তোমার মা স্বেচ্ছাচারী জীবনযাপন করত, তোমরা দুজন সেই রকমই হয়ে যাচ্ছিলে। তাই আমি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে আমি তোমার সঙ্গে আর একটা কথা বলতে রাজি নই। আগামীকাল হিয়াকে নিয়ে দুর্লভ এবং তার পরিবারের লোকজন শিলিগুড়িতে বিয়ের কেনাকাটা করতে যাবে, তুমিও সঙ্গে যাবে, ব্যাস। প্রচণ্ড রাগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বিপ্লব শর্মা। দ্রুত ঘর ছেড়ে বেরিয়েও গেলেন, যেন আলোচনার এখানেই শেষ। রিয়া হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল। বাবার এই বজ্রকঠিন জেদ ভাঙা অসম্ভব। হিয়ার ঘরে গেল রিয়া। হিয়া বিছানায় চুপচাপ বসেছিল, হাতে সেই আংটির বাক্সটা। হিয়া, শোন, বাবার সঙ্গে আমার কথা হলো, কিন্তু কোনো লাভ হলো না রে। তুই তো জানিস বাবা কেমন। আমি জানি দিদি, কিন্তু আমি কি করব? আমি কিছুতেই দুর্লভকে বিয়ে করতে পারবো না। তুমি তো জানো উজান, আমি যে শুধু উজানের সঙ্গে কথা বলি, উজানের সঙ্গেই আমি নিজেকে দেখতে পাই। আমি চাই না বোন তোর কোনো ক্ষতি হোক, তবে বাবা এখন কোনোভাবেই মত বদলাবেন না রে। বরং তোর আপত্তি দেখলে হিতে বিপরীত হবে। বাবা রেগে গেলে উনি কি করতে পারেন তার কোনো সীমা নেই, বিশেষ করে উজানের ব্যাপারে। তাহলে কি আমাকে চুপ করে সব মেনে নিতে হবে? আমার স্বপ্ন, আমার ইচ্ছা, সবকিছু আপাতত মেনে নিতে হবে। দেখ, দুর্লভ খারাপ ছেলে নয়। বাবা যা বললেন, কাল তোকে শিলিগুড়িতে ওদের সঙ্গে কেনাকাটা করতে যেতে হবে। আমি থাকবো তো তোর সঙ্গে, তুই সেখানে স্বাভাবিক থাকবি।
বাবার রাগটা শান্ত করে দেবন। আমি আমি কিভাবে স্বাভাবিক থাকবো দিদি? আমি তো প্রতি মুহূর্তে উজানকে দেখতে পাচ্ছি। ও আমাকে বলছে, হিয়া তুমি কেন অন্যের জন্য নিজেকে এমন কষ্ট দিচ্ছ? আমি এই নাটক আর করতে পারছি না। তোকে পারতে হবে বোন, শুধু উজানের নিরাপত্তার জন্য তোকে পারতে হবে। তুই কাল দুর্লভের সঙ্গে কথা বলার সুযোগ পাবি। তুই তখন তাকে তোর মনের সব কথা খুলে বলবি। বলবি যে তুই এখন বিয়ে করতে প্রস্তুত নয়, তোর কেরিয়ারটা গড়ার ইচ্ছা আছে। ও যদি সত্যিই ভালো ছেলে হয় তবে তোর অবস্থা ঠিক বুঝবে। আস্তে আস্তে দিন পেরিয়ে রাত গভীর হলো। পুরো বাড়ি শান্ত। হিয়া নিঃশব্দে তার বিছানা থেকে উঠল। ও জানে এই সময়েই উজানের সঙ্গে ওর কথা বলার সঠিক সময়। ও বিছানার এক কোণে গিয়ে ফোনটা কানে তুলে নিল। তারপর ফিসফিস করে বলল, উজান তুমি শুনতে পাচ্ছ? আমি জানি তুমি এখানেই আছো। কেন এত দূরে দূরে থাকো? আমার বাবা আমাকে জোর করে এই জীবনে ঠেলে দিচ্ছে। আমি তো সব সময় তোমার কাছেই আছি হিয়া। তুমি কি ফিল করতে পারছো না? তোমার মন যখনই কেঁদে উঠছে আমি তো তখনই তোমার সামনে চলে আসছি। তোমার কষ্ট আমি ফিল করতে পারছি। আমার আমার কষ্ট তুমি দূর করো। আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে উজান। আমি চেয়েছিলাম কলেজে পড়া শেষ করে আমি সাহিত্য নিয়ে কিছু করব। তুমি আর আমি মিলে পাহাড়ে শিশুদের জন্য একটা ছোট্ট স্কুল খুলব। সেখানে ওরা বাংলা সাহিত্য শিখবে। সেখানে রবীন্দ্রনাথের গান শেখাবো আমরা। আমি সব জানি হিয়া। আমি জানি তোমার স্বপ্ন কি ছিল, কিন্তু তোমার বাবা খুব কড়া মানুষ। তুমি ওনার মুখের ওপরে কথা বললে উনি হয়তো আমাকেই শেষ করে দেবেন। তোমাকে কোনো বিপদেই ফেলতে চাই না আমি। তুমি কি বলতে চাইছো? আমি দুর্লভকে বিয়ে করে নেব? তুমি আমাকে ভুলে যাবে? না না হিয়া, না, ভুলবো না। আমি তোমাকে কথা দিয়েছি, আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করব। তুমি শুধু বাবার সামনে শান্ত থেকো। কাল যখন শিলিগুড়িতে যাবে তখন তুমি মনে করবে আমি তোমার আশেপাশেই থাকবো, আর ওই ভিড়ের মধ্যে থেকেই কোথাও না কোথাও লুকিয়ে তোমার দিকে ঠিক নজর রাখবো। তুমি শুধু এদিক ওদিক তাকিও, কেমন? সত্যি বলছো তো? তুমি কাল আসবে তো? আমি তোমাকে দেখতে চাই। আমি চাই তুমি আমার পাশে থাকো। যখন আমি ওই লোকটার সঙ্গে কেনাকাটা করব আমার খুব খারাপ লাগবে উজান। আমি কিছুতেই তাকে আমার হতে দিতে পারবো না। হ্যাঁ হিয়া, হ্যাঁ, আমি আসবো। তোমার সাহসটা কিন্তু সবসময় বজায় রেখো। তোমার চোখে চোখ রেখে আমি তোমার সাহস জোগাবো। তুমি শুধু আমার, আর কারো হতে পারো না। এই বিয়ে আটকে যাবে, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, আমি কাল তোমার জন্যই যাব। তুমি আমার পাশে থেকো। শুভরাত্রি উজান, আমি তোমাকে খুব ভালোবাসি। হিয়া ফোনটা রেখে দিল। ওর চোখে সামান্য শান্তি। ও বিশ্বাস করে উজান কাল ওকে রক্ষা করতে আসবে। পরের দিন শিলিগুড়ি শহরের এক বিলাসবহুল শপিং মলে দুর্লভ এবং তার পরিবার এসেছে বিয়ের কেনাকাটা সারতে। রিয়াও সঙ্গে আছে। আর হিয়া, ওর শরীর উপস্থিত থাকলেও মনটা পড়ে আছে উজানের কাছে। হিয়া বারবার জোর করে শাড়ি, গয়না বা অন্যান্য জিনিস দেখাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হিয়ার চোখে নেই কোনো আনন্দ বা উচ্ছ্বাস। ওর প্রতিটা পদক্ষেপেই যেন আলস্য। ও কেবল নিজের মনে উজানকে খুঁজছে। যখনই ওর মনে হচ্ছে উজান ওকে দেখছে, ও যেন সামান্য হেসে উঠছে। এই শাড়িটা দেখুন হিয়া, আপনাকে কি সুন্দর মানাবে। আপনার গায়ের রঙের সঙ্গে এই হালকা নীল রংটা একেবারে মিলে যাচ্ছে। ভালো লাগছে। কি হলো হিয়া, আপনি এত চুপ কেন? আপনার কি পছন্দ হচ্ছে না? এই বিয়ের কেনাকাটা নিয়ে তো মেয়েরা খুব এক্সাইটেড থাকে। আমি ঠিক আছি। একটু ক্লান্ত লাগছে শুধু। অনেক দূর থেকে আসতে হলো তো। হ্যাঁ দুর্লভ, হিয়া আসলে একটু শান্ত স্বভাবের।
আর সে তো এই প্রথমবার এত লোকজনের সঙ্গে কেনাকাটা করছে, তাই হয়তো একটু লজ্জা পাচ্ছে। হিয়া তখন ভিড়ের মধ্যে একজন নেপালি যুবককে দেখতে পেল, যার মুখে উজানের আদল। যদিও সে খুব দূরে, তবুও হিয়া মনে মনে যেন ওর সঙ্গে কথা বলতে শুরু করলো, যেন বারবার হিয়া তার উজানকে আকুতি জানাতে থাকলো। এই পরিস্থিতিতে যেন উজান হিয়াকে বের করে নিয়ে চলে যায়। প্রায় দিনভর কেনাকাটা চলল। সন্ধ্যার দিকে সবাই শপিং মল থেকে বের হচ্ছে। হিয়া তখনও উদাসীন। দুর্লভ তাকে ট্যাক্সি পর্যন্ত এগিয়ে দিতে এলো। সত্যি করে বলুন তো হিয়া, আপনার কি কোনোভাবে মন খারাপ? মানে আমি দেখতে পাচ্ছি আপনি একদম স্বতঃস্ফূর্ত নন। আমার পরিবারকেও আপনি খুব একটা কিছু বলেননি। আমার মনে হয় না আপনি খুশি। দেখুন দুর্লভ, আপনি খুব ভালো মানুষ, আপনার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে, কিন্তু আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। হ্যাঁ বলুন, কি বলতে চান? আমি এই মুহূর্তেই বিয়ে করতে প্রস্তুত নই। হিয়ার এই স্পষ্ট স্বীকারোক্তি দুর্লভকে হতবাক করে দিল। হিয়ার মুখ কঠিন, যদিও ওর মনে উজানের প্রতি প্রতিশ্রুতির আশ্বাস। আপনি আপনি এ কি বলছেন হিয়া? এই অপ্রত্যাশিত স্বীকারোক্তি যেন মুহূর্তের মধ্যেই দুর্লভের চোখ মুখ অশান্ত করে তুলল। শিলিগুড়ির সেই বিলাসবহুল শপিং মলের বাইরে হিয়ার অপ্রত্যাশিত স্বীকারোক্তি থমকে দিল মুহূর্তটাকে। হিয়া যখন জানালো সে এই মুহূর্তে বিয়ে করতে প্রস্তুত নয়, তখন দুর্লভের চোখে বিস্ময় এবং একটা গভীর জিজ্ঞাসা ফুটে উঠল। রিয়া তাড়াতাড়ি পরিস্থিতি সামলে নিতে এগিয়ে এলো। দুর্লভ, প্লিজ, হিয়া এখন একটু মানসিক চাপে আছে। এত বড় একটা সিদ্ধান্ত, আসলে ওর সঙ্গে যা কিছু হচ্ছে খুব তাড়াতাড়ি ঘটছে। আপনি ওর কথাগুলো সিরিয়াসলি নেবেন না প্লিজ। আমরা বরং ওকে একটু সময় দিই। আমি সিরিয়াসলি না নেওয়ার মতো কিছু শুনিনি রিয়া। হিয়া খুব স্পষ্ট করেই তার মতামত জানিয়েছে। আমি তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছি। ঠিক আছে, আমি এই মুহূর্তে আর কিছু জিজ্ঞেস করব না। আপনারা বরং গাড়িতে উঠুন। রিয়া এবং দুর্লভ নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক সেই সুযোগে হিয়া যেন এই পুরো পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইল। দ্রুত মিশে গেল ভিড়ের মধ্যে। আরে, হিয়া কোথায় গেল? আমি তো এইমাত্র এখানেই দেখলাম। এই তো এখানেই তো ছিলেন। মানে এত ভিড়, আমি তো বুঝতে পারছি না উনি একা কোথাও চলে গেলেন। আমি তো জানি না এই শিলিগুড়িতে ও একা কোথায় যাবে। প্লিজ দুর্লভ, চলুন ওকে খুঁজি। বাবার কানে গেলে উনি রেগে আগুন হয়ে যাবেন। আপনি চিন্তা করবেন না, উনি কোথাও যাননি, এখানেই আছেন নিশ্চয়। চলুন ওইদিকে দেখি। আপনারা এই ভিড়ের মধ্যে একা কোথাও যাবেন না। দুর্লভ এবং রিয়া দুজনেই হিয়াকে খুঁজতে শুরু করলো। এদিকে হিয়া তখন শপিং মলের লাগোয়া হংকং মার্কেটের এক সংকীর্ণ গলির দিকে চলে গেছে। ওর দম বন্ধ লাগছে। হিয়া গলির মুখে পৌঁছতেই এক পরিচিত উপস্থিতি অনুভব করল। সেই একই শীতল স্পর্শ, সেই একই শান্ত চাহনি। উজান ওখানে দাঁড়িয়েছিল এক কোণে, যেন হিয়ার জন্যই অপেক্ষা করছে অনেকক্ষণ। উজান, তুমি তুমি আমি জানতাম তুমি আসবে, কিন্তু এখানে কেন, এত ভিড়ের মধ্যে? যদি কেউ দেখে ফেলে? এত ভয় পাচ্ছ কেন হিয়া? আমি তো তোমাকে সাহস জোগাতে এসেছি। তুমি খুব সাহসী একটা কাজ করছো। দুর্লভকে স্পষ্ট করে বলে দিয়েছ তুমি ওকে বিয়ে করবে না। আই ফিল ভেরি প্রাউড। আবেগপ্রবণ হয়ে উজানের হাতটা ধরতে চাইল হিয়া, কিন্তু চারপাশে ভিড়ের ব্যস্ততায় সংকোচ বোধ করল। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না উজান। আমার দম বন্ধ লাগছিল, আমি আর সহ্য করতে পারছিলাম না এই অভিনয়। কিন্তু তুমি কি আমাকে এখান থেকে দূরে নিয়ে যেতে পারো না? আমি দূরে কোথাও চলে যেতে পারি না, যেখানে বাবার চোখ পৌঁছবে না? আমি তোমাকে নিয়ে যেতেই এসেছি হিয়া, কিন্তু এখনই নয়।
আমার এখনো একটা কাজ বাকি আছে। আমি তোমাকে বলেছি তো, তোমার বাবার সমস্ত পরিকল্পনা আমি ভেস্তে দেব। তুমি শুধু আমার উপর বিশ্বাস রেখো। আমার খুব ভয় করছে উজান। যদি দুর্লভ বা দিদি আমাকে এখানে তোমার সঙ্গে দেখে ফেলে, আমার বাবা যদি জানতে পারে, তাহলে কি হবে? তুমি জানো বাবা কি বলেছিল? কেউ দেখবে না, আমি তোমায় কথা দিচ্ছি। আর শোনো, তোমার বাবার কথার কোনো ভ্যালু আমার কাছে নেই। উনি আমাদের ভালোবাসাকে আলাদা করতে পারবেন না। তুমি এখন যাও, ওরা তোমায় খুঁজছে। তুমি কোথায় যাবে? তুমি কি আবার সেই পাহাড়ে ফিরে যাবে? আমি তোমার সঙ্গে কথা বলতে চাই উজান। কথা তো হলো হিয়া, এখন বেশি কথা বলতে গেলে আমাদেরই চাপ। তোমার মন যখনই একা হবে, তুমি আমায় খুঁজে পাবে। আমি এখন এখান থেকে যাই। তুমি তাড়াতাড়ি ওদিকে চলে যাও। হিয়া যেন ওর ইচ্ছের বিরুদ্ধে উজানের কাছ থেকে সরে গেল। ওর মনে হলো উজান যেন এক লহমায় অদৃশ্য হয়ে গেল ভিড়ের মধ্যে। হিয়া চোখ মেলে তাকালো, গলির মুখটা ফাঁকা। হিয়া তখন দ্রুত ভিড় ঠেলে শপিং মলের দিকে ফিরছে। ঠিক সেই সময় ওর মোবাইল ফোনটা বেজে উঠল। হ্যালো? হিয়া, তুই কোথায়? আমরা সবাই তোকে খুঁজে মরছি। কোথায় আছিস তুই? আমি হংকং মার্কেটের দিকে একটা কফি শপের কাছে দাঁড়িয়ে আছি। আমার মাথাটা কেমন যেন ধরেছিল, তাই একটু বাইরে এসেছিলাম। ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। তুই নড়বি না ওখান থেকে। ফোনটা কেটে যেতেই রিয়া দুর্লভ তাড়াতাড়ি সেদিকে ছুটে গেল। হিয়াকে দেখতে পেল দুর্লভ নিজেই। দেখতে পাচ্ছেন, আমি জানতাম উনি ঠিক আছেন। তুই আমাদের কিরকম দুশ্চিন্তায় ফেলেছিলি রে? আর কেন একা একা এসেছিস? চল, তাড়াতাড়ি গাড়িতে চল। পরিস্থিতি স্বাভাবিক হলো। দুর্লভের পরিবার যদিও কিছু একটা সন্দেহ করলো, কিন্তু হিয়ার অসুস্থতার অজুহাতে সবাই চুপ করে গেল। রাতে ওরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিল। কার্শিয়াংয়ের বাগান বাড়িতে ফেরার পর রাত নেমে এলো ঘন হয়ে। হিয়া ওর রুমে একা। ওর মন তখনও শিলিগুড়ির সেই ভিড়ের মধ্যে উজানের অদৃশ্য উপস্থিতির স্মৃতিতে আচ্ছন্ন। রাত প্রায় 10টা। হিয়ার মোবাইল বেজে উঠল। দুর্লভ ফোন করেছে। হ্যালো দুর্লভ? আমি আশা করছি আপনি ভালো আছেন হিয়া। শিলিগুড়িতে আপনার হঠাৎ হারিয়ে যাওয়াটা আমাকে একটু চিন্তিত করেছিল। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, এখন ঠিক আছি। একটু ক্লান্ত লাগছিল। আজ যা কিছু হলো তার জন্য আমি দুঃখিত। দুঃখিত হওয়ার কিছু নেই। আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি। তবে আমি আপনাকে শুধু একটা কথা বলতে চাই। আমি আপনার সব ইচ্ছে, সব সমস্যা মেনে নিতে প্রস্তুত। শুধু আমাকে সুযোগটা দিন। আপনি একটু সময় নিন। আমি কাল সকালে আবার ফোন করব। শুভরাত্রি। শুভরাত্রি। দুর্লভ ফোন রেখে দিল। হিয়া শান্ত হলো, কিন্তু ওর মন ভরে উঠল উজানের জন্য এক প্রবল অস্থিরতায়। হিয়া দ্রুত উজানের নাম্বার ডায়াল করল। 1 বার, 2 বার, 3 বার, বারবার চেষ্টা করেও ফোন ঢুকল না। ফোন হয় ব্যস্ত দেখাচ্ছে, নয় নেটওয়ার্ক কভারেজের বাইরে। হিয়ার দুশ্চিন্তা বাড়তে শুরু করল। উজান তাকে কথা দিয়েছিল সে ব্যবস্থা করবে, কিন্তু কেন সে এখন ফোন ধরছে না? কি হলো উজানের? এতবার ফোন করছি, ধরছে না কেন? শিলিগুড়িতে কি কিছু হলো নাকি? বাবার লোকেরা কি কিছু? অজানা আতঙ্কে তার শরীর কেঁপে উঠল। হিয়া তখন পাগলের মতো ফোন করতে লাগলো। প্রায় মিনিট 15 পর ফোন করতেই থাকলো। যখন হিয়া হতাশ হয়ে কাঁদতে শুরু করবে, ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ ঢুকলো। মেসেজটা উজানের নম্বর থেকে এসেছে। শুধু দুশ্চিন্তা করো না, আমি ভালো আছি। এখন যেখানে রয়েছি সেখানে নেটওয়ার্ক স্ট্রং নয়, তাই ফোনে কথা বলতে পারছি না। নেটওয়ার্ক আসলে আমি কাল তোমাকে মেসেজ করব। সব ঠিক আছে, তুমি একটু শান্তিতে ঘুমো।
মেসেজটা পড়ে হিয়া কিছুটা স্বস্তি পেল। নেটওয়ার্কের সমস্যা, এই ভেবে সে নিজেকে শান্ত করল। উজান তার কথা রেখেছে, সে যোগাযোগ করেছে। কিন্তু এই সামান্য মেসেজটা হিয়ার মনে একটা চাপা ভয় আর উদ্বেগের রেশ রেখেই গেল। উজান কোথায় আছে, কেন নেটওয়ার্ক নেই, আর নেটওয়ার্ক না থাকলে মেসেজটাই বা কি করে পাঠাতে পারল? এই প্রশ্নগুলো হিয়ার মনে ঘুরপাক খেতে শুরু করলো। কিন্তু আপাতত এই আশ্বাসটুকুই তার জন্য যথেষ্ট। হিয়া ফোনটা পাশে রেখে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু কোনোভাবেই একটা অদ্ভুত অস্বস্তিতে ঘুম পেল না। ভোরের আলো ফুটতেই হিয়ার তন্দ্রাটা ভেঙে গেল। ওর এখন প্রথম চিন্তা উজানের মেসেজ। তড়ি ঘড়ি উজানের নাম্বার ডায়াল করল। না, সেই একবার, দুবার, তিনবার, কিন্তু ফোন ধরছে না। কেন ফোন ধরছো না তুমি উজান? কালকের মেসেজটা কি কেবল আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ছিল? আমার খুব ভয় করছে, আমি কিছুতেই আর অপেক্ষা করতে পারছি না। হিয়া দ্রুত উজানের নাম্বারে একটা মেসেজ টাইপ করলো। উজান, তোমার কোনো খবর নেই। এদিকে বাবা সব চূড়ান্ত করে ফেলেছে। বিয়েটা বোধহয় কোনোভাবেই আর আটকানো সম্ভব নয়। প্লিজ ফোন ধরো। মেসেজটা সেন্ড করার ঠিক পরের মুহূর্তেই দরজা খুলে বিপ্লব শর্মা ঘরের ভেতর এলেন। হিয়া দ্রুত ফোনটা বালিশের নিচে লুকোনোর চেষ্টা করল। কি হচ্ছে? সকাল সকাল অত বারান্দায় বসে লুকিয়ে লুকিয়ে কি করছিস? কার সাথে মেসেজ চালাচালি করছিস? না না বাবা, কেউ না, বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। আসলে আমি... ঠিক আছে, যা পারো করো। আমার সে ব্যাপারে বিন্দু বিসর্গ ইন্টারেস্ট নেই। আমি কাল রাতেই সব ব্যবস্থা করে ফেলেছি। তোর এইসব ছেলে মানুষই বন্ধ করার সময় এসেছে। শোন, দুর্লভ খুব উৎসাহী। তার সঙ্গে তোর প্রি ওয়েডিং ফটোশ্যুট কাল সকালে হচ্ছে। প্রি ওয়েডিং ফটোশ্যুট? এত তাড়াতাড়ি? হ্যাঁ, কাল সকাল থেকে তোর সাজগোজ করা শুরু করতে হবে। তোর জন্য ভালো ফটোগ্রাফার আর মেকআপ আর্টিস্টকে হায়ার করেছি। পাহাড়ের সেরা সেরা লোকেশনে ফটোশ্যুট হবে। গিদ্দা পাহাড়, ডাউ হিল, সব প্ল্যান করা আছে। বিয়ের কার্ডও ছাপাতে দেওয়া হচ্ছে। আর মাত্র 3 সপ্তাহ। বাবা, আমি তোমায় বলেছিলাম আমি এখনই বিয়ে করতে চাই না। আমার একটু সময় দরকার। সময় দরকার? আর কত সময়? তোর জন্য যা ভালো আমি সেটাই করেছি। এই বিষয়ে আর কোনো কথা হবে না। তুই শুধু প্রস্তুত থাকবি। এটাই তোর জীবনের শেষ সিদ্ধান্ত। বিপ্লব শর্মা ঘর থেকে বেরিয়ে গেলেই অসহায়ভাবে কাঁদতে শুরু করলো হিয়া। ও তাড়াতাড়ি উজানের নাম্বার ফোন করলো। ফোন এবারও রিসিভ হলো না। বাবা, কাল সকালে আমাদের প্রি ওয়েডিং ফটোশ্যুটের ব্যবস্থা করেছে। বিয়ের কার্ডও ছাপানো হচ্ছে। উজান, প্লিজ তুমি কিছু একটা করো। আমার খুব ভয় করছে। ওরা আমাকে পুরোপুরি আটকে ফেলছে। পরের দিন সকালে গিদ্দা পাহাড়ের এক মনোরম ভিউ পয়েন্টে ফটোশ্যুট চলছে। হিয়াকে গাউনে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পাশে দুর্লভ। সে উচ্ছ্বসিত, কিন্তু হিয়া যেন তখনও অন্য জগতে রয়েছে। হিয়া, আপনাকে আজ অসাধারণ লাগছে। সত্যি বলছি, ফটোগ্রাফার হয়তো নিজের কাজ ভুলে শুধু আপনার দিকেই তাকিয়ে থাকবে। ধন্যবাদ। দেখুন, আমি জানি আপনি এখনো মানসিকভাবে প্রস্তুত নন, কিন্তু একটা কথা বলতে চাই। এই ছবিগুলো আমাদের ভবিষ্যতের প্রথম পদক্ষেপ। আমরা যখন ইউরোপে থাকবো তখন এই ছবিগুলোই দেখব। আপনি সব কিছু স্বাভাবিকভাবে নিন। আপনি খুশি হলে আমি খুব খুশি হব। স্বাভাবিক? ওর ছটফট করা চোখের মনি যেন চারপাশে উজানকেই খুঁজছে। ফটোগ্রাফার বারবার নানান রকম পোজ বলে দিচ্ছে, রোম্যান্টিক এক্সপ্রেশন দিতে বলছে। দুর্লভ হিয়ার হাত ধরছে। হিয়া যন্ত্রের মতো হাঁটছে। ওর মনে তখন উজানের সঙ্গে ওদের প্রথম হেঁটে চলার স্মৃতি। তুমি কোথায় উজান? কেন আসছো না? এই লোকটা আমার হাত ধরেছে। আমি কিছু বলতে পারছি না। ফটোগ্রাফারের বলে দেওয়া বিভিন্ন পোজে দুর্লভ প্রাণবন্ত, কিন্তু হিয়া নয়। দুর্লভ একসময়
তাকে একটু আলাদা করে ডেকে নিয়ে গেল। হিয়া, আমার মনে হয় আপনি আমার সাথে এখনো বন্ধুত্ব তৈরি করতে পারেননি। আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? আমি তো আপনাকে সময় দিতে প্রস্তুত। আমি বিশ্বাস করি প্রেম ধীরে ধীরে জন্ম নেয়। আমি রাগ করিনি, আসলে এই মুহূর্তে আমার মনটা একটু। ঠিক আছে, আমি আপনাকে সময় দিব। শুধু বলুন, আমরা কি এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাব? আমি আপনাকে সম্মান করি। আমি জানি। দুর্লভের সহানুভূতি হিয়াকে আরো বেশি অপরাধী করে তুলছিল। ওর মন উজানের কাছে পালানোর জন্য অস্থির হয়ে উঠছে। ফটোশুটের জন্য এরপর ওরা ডাউ হিলের দিকে এগিয়ে গেল। এখানকার নির্জন পাইন বন আর পুরনো চার্চগুলো এক নিস্তব্ধ পরিবেশ সৃষ্টি করে। ডাউহিল চার্চের পিছনের দিকের একটা ফাঁকা ঢালু জায়গায় ফটোশুট চলছিল। হিয়া চার্চের একটা পুরনো পাথরের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ ওর মনে হলো কেউ যেন ওকে ডাকছে। ও দ্রুত দেওয়ালের ওপাশে তাকাতেই দেখতে পেল উজানকে। উজান, তুমি এসেছো, তুমি এসেছো। আমি তোমার সব মেসেজ পেয়েছি হিয়া। আমি জানি তোমার বাবা কি করছে। আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি আমি চলে আসব, কিন্তু তোমার এই সাজগোজ। আমি আর পারছি না উজান, পারছি না। প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। এই ফটোশুট, এই আংটি, এই সাজসজ্জা সব আমাকে পাগল করে দিচ্ছে। আমি তোমার সঙ্গে পালিয়ে যেতে চাই উজান। হ্যাঁ, আমরা পালিয়ে যাব। তুমি তৈরি তো? আজকের রাতটা, শুধুমাত্র আজকের রাতটা যে কোনো ভাবে কাটিয়ে দাও। আগামীকাল ভোরে আমি তোমার জন্য অপেক্ষা করব। কার্শিয়াং স্টেশনের ঠিক পিছন দিকটায়, ওই পাহাড়ি রাস্তাটায়। তুমি শুধু সাবধানে একা চলে আসবে। আমি আসবো, অবশ্যই আসবো। আমি তোমার সঙ্গে সব ছেড়ে চলে যাব। আমরা একসঙ্গে থাকবো উজান। তুমি আমাকে একা ফেলে দিও না। শান্ত হও হিয়া, শান্ত হও। এখন এখানে এত চিৎকার করো না। আমি কখনো তোমাকে একা ফেলে রেখে যাব না হিয়া। তোমার শুধু সাহসটা যেন থাকে। হিয়া উজানের হাত ধরতে চাইল, কিন্তু একটা শীতল বাতাস অনুভব করল। উজানের স্পর্শটা যেন আরও শীতল। সে দ্রুত উজানের কাছে সরে এলো। হিয়া যখন উজানের সঙ্গে এই আবেগঘন কথোপকথনে মগ্ন, তখন দুর্লভ চার্চের ঠিক অন্য পাশে ফটোগ্রাফারদের জন্য অপেক্ষা করছিল। আর হিয়ার এই আচরণ, এভাবে লুকিয়ে কথোপকথন, সবকিছুই একটা কৌতূহল সৃষ্টি করল দুর্লভের মনে। কৌতূহলী হয়ে দুর্লভ দেওয়ালের আড়াল থেকে এগিয়ে এলো। স্পষ্ট শুনতে পেল হিয়া কোনো একজন উজানের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, এবং সে বারবার সেই মানুষটাকে তুমি সম্বোধন করছে, যা সে দুর্লভের সঙ্গে করে না। দুর্লভ দেওয়ালের আড়াল থেকে উঁকি দিয়ে দেখল হিয়া দাঁড়িয়ে আছে। কি হচ্ছে এটা? হিয়া, হিয়া কি? ও কার সঙ্গে কথা বলছে? মনের কথা মুখের মধ্যেই আটকে রইল। একেবারে বাকশক্তিহীন হয়ে গেল দুর্লভ। চুপচাপ দাঁড়িয়ে দেখল এক পা করে খাদের দিকে এগিয়ে যাচ্ছে হিয়া। কোনোভাবেই চাইলেও ওকে আটকাতে পারছে না, যেন হিয়াকে কেউ অদৃশ্য বন্ধনে টেনে নিয়ে যাচ্ছে। চিৎকার করে উঠল দুর্লভ, হিয়া, হিয়া, হিয়া দাঁড়াও, হিয়া, 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 হিয়া। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠা আমারও লাগি, কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সে ধন্য করিবে আমাকে।
শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে, সে আমারই দেখিবারে পায় অসীম ক্ষমায়। ভালো মন্দ মিলায় সকলে, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান। করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। ওগো নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। আঙ্কেল, হিয়াকে ওর মেন্টাল ট্রমা থেকে বার করতে পারলাম না। আমি চেয়েছিলাম ওকে স্বাভাবিক সুস্থ জীবনে আবার ফিরিয়ে দেব, কিন্তু কিন্তু আর সেটা সম্ভব নয়। হিয়া উজানের কাছে চলে গেল আঙ্কেল, চলে গেল। হয়তো হয়তো একেই বলে কর্মফল। কেটে গেছে গোটা একটা বছর। মংপুর নেপালি বস্তিতে শোকের ছায়া এখনো কাটেনি। এই পৃথিবীতে উজান বা হিয়া আর কেউ নেই, কিন্তু ওদের ভালোবাসা সেটা মুছে যায়নি, আজও আছে চিরন্তন অবিনশ্বর। আজ থেকে ঠিক একটা বছর আগে কে বা কারা খুন করে পাহাড়ি খাদে ফেলে গিয়েছিল উজানকে। রক্তাক্ত দেহটা উদ্ধার হয়েছিল পচা গলা অবস্থায়। তারপর থেকে সাংঘাতিক মানসিক ট্রমায় চলে যায় হিয়া। আর অবশেষে হিয়ার মানসিক অবস্থা স্থিতিশীল করতে বিপ্লব বাবুর দুর্লভের সঙ্গে বিয়ে দেওয়ার পরিকল্পনাটাও ব্যর্থ হলো। আসলে সত্যিকারের ভালোবাসা কখনোই কোনো বাধা মানে না, তা থেকে যায় চিরন্তন সত্য হয়ে। কেমন লাগলো এই গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক এবং একটা কমেন্ট করে জানাতেই হবে সে কথা। পরিচিত পরিজনদের সঙ্গে শেয়ারও করতে পারেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। আমাদের আরও একটা চ্যানেল ভূত চর্চা, যেখানে আমরা প্রতি শনিবার রাত্রি 10:30টায় একটা করে ভূত, রহস্য কিংবা রোমাঞ্চের গল্প নিয়ে হাজির হই। সেই চ্যানেলের লিঙ্কটাও দেওয়া রইল এই গল্পের ডেসক্রিপশন বক্সে। সম্ভব হলে সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর তাছাড়া এখন আমরা সমাজ মাধ্যমে আপনাদের আরও কাছাকাছি। ভালোবাসা আনলিমিটেড ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি। আপনাদের প্রয়োজন অপ্রয়োজনে ডিএম করতেই পারেন, আমরা সরাসরি জবাব দেব সেখান থেকে। আচ্ছা, এবার সময় হয়েছে বিদায় নেওয়ার। তবে যেতে যেতে যে দুটো কাজ করতে হবে সেটা হচ্ছে, প্রথম, গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণা করতে হবে। তারা হলেন রিয়া গাইন, সবিতা নন্দী, মিন্টু বেরা, প্রিয়া হাজরা, নন্দিনী গুড়িয়া, উজ্জ্বল, মোহিনী ভট্টাচার্য, সাগর ভৌমিক, সুমনা দত্ত, নিয়তি সিং, সুপর্ণা পাত্র, সীমা চৌধুরী, সঞ্চারী নায়েক, অরুণিমা সেন, রিয়া দাস, অস্মিতা সরকার, সৌমেন পাত্র, বিশ্বজিৎ ঘোড়াই, মনিকা বিশ্বাস, পায়েল খাটিয়াল দাস সহ অনেকেই। এবার রইল দ্বিতীয় কাজ, আজকের পর্বের প্রশ্ন। আজকের প্রশ্ন হল, হিয়ার দিদি রিয়ার কোথায় বিয়ে হয়েছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর বেশ সহজ। তাই চটপট আর সময়ের অপেক্ষা না করে মোবাইল ফোনটা নিয়ে টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি
এই পর্বের প্রথম সঠিক 10 জন উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী পর্বে। আজ তবে বিদায় নিতেই হচ্ছে। ভালো থাকবেন সকলে। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রাখবেন।